বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 25শে এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন, আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির 17 নম্বর প্রশ্ন। দেওয়ানি কার্যবিধির 17 নম্বর প্রশ্নে আছে, দেখেন, কমিশন বলতে কি বুঝেন, কমিশন নিয়োগের বিধানাবলী আলোচনা করুন, এটা একটা। আর পরবর্তী অংশে যে কোন পরিস্থিতিতে দেওয়ানি আদালত কমিশন নিয়োগের আদেশ দিতে পারে, দুইটার উত্তর হুবহু এক। এখন প্রশ্ন হলো, কমিশন কি? কমিশন মানে এই না যে আপনি একটা কাজ করাবেন, কারোর একটা কাজের ভাগ দিলেন, টাকা পয়সা দিলেন, এই কমিশন না। কমিশন হলো যে আদালত স্বয়ং যে কাজটা করবে, কিন্তু যে কোনো কারণে আদালত ওই কাজটা করতে পারতেছে না। যেরকম আদালত একজনের সাক্ষ্য গ্রহণ করবে, আদালত সম্পত্তি বাটোয়ারা করবে, কিন্তু উনি সরাসরি পারতেছে না, তখন উনি কাউকে ওই কাজটা করার জন্য পাঠায়। কাউকে ওই কাজটা করার জন্য পাঠাইলে তারে বলে কমিশন। অর্থাৎ একজন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করা দরকার, কিন্তু সে এতই অসুস্থ যে আদালতে তার আসা সম্ভব না, তখন আদালত একজন ব্যক্তিকে নিয়োগ করে পাঠায় যে অমুকের জবানবন্দি গ্রহণ করে নিয়ে আসো। যাকে পাঠায় তাকে বলে কমিশন। বুঝতে পারছেন? এই কমিশন সম্পর্কে আলোচনা করেছে 75 ধারায়। 75 থেকে অ্যাকচুয়ালি 78 ধারা পর্যন্ত হচ্ছে কমিশন। আর আদেশ হলো 26। আদেশ হলো 26। তো অনেক সময় আপনারা পরীক্ষার্থীরা কমিশনের সাথে রিসিভার এই দুইটাকে মিলিয়ে ফেলেন। রিসিভার হলো যে যখন আদালত কোনো সয় সম্পত্তি ক্রোক করে, বিবাদী সম্পত্তি ক্রোক করতে পারে, বা অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোনো সম্পত্তি ক্রোক করতে পারে, ওই ক্রোককৃত সম্পত্তি দেখাশোনার জন্য যারা দায়িত্ব দেয় তাকে বলে রিসিভার বা তত্ত্বাবধায়ক। রিসিভার সম্পর্কে আলোচনা করেছে 40 আদেশে, আর কমিশন সম্পর্কে 26 আদেশে। ধন্যবাদ। এখন আমরা উত্তরে চলে আসেন। ভূমিকা দেখেন, আদালতের প্রতিনিধির ন্যায় আদালতের নির্দেশে যে ব্যক্তি কোনো কাজ সম্পাদন করে তাকে কমিশন বলে। একটি দেওয়ানি মকদ্দমায় কমিশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যায় বিচারের স্বার্থে আদালত স্বপ্রণোদিত হয়ে অথবা পক্ষগণের আবেদন ক্রমে কমিশন নিয়োগ করতে পারে। তো আপনি চেষ্টা মনে রাখবেন যে আদালত নিজের ইচ্ছায়ও নিয়োগ করতে পারে, অথবা কি পক্ষগণের আবেদনের ভিত্তিতেও কমিশন নিয়োগ করতে পারে। আমরা চলে আসি কমিশনের সংজ্ঞা। দেওয়ানি কার্যবিধির অধীন কমিশন অর্থ হলো আদালতের কার্যধারায় ব্যবহারের প্রয়োজনে সাক্ষ্য প্রমাণাদি পেতে, মানে সাক্ষ্য গ্রহণ করার জন্য, স্থানীয় তদন্ত করার জন্য, বা সম্পত্তি বাটোয়ারা করতে আদালত বা বিচারক কর্তৃক প্রদত্ত ক্ষমতা। অনেক ক্ষেত্রে আদালত কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্ভব নাও হতে পারে। মানে এমন অনেক ক্ষেত্র আসছে যে আদালত সাক্ষ্য গ্রহণ করবে কিন্তু সাক্ষী আদালতে নাই। যেমন সাক্ষী যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে আদালত কোনো ব্যক্তিকে নিয়োগ করে উক্ত সাক্ষীকে সাক্ষ্য গ্রহণের ক্ষমতা অর্পণ করতে পারে। উক্ত ব্যক্তিকে সাক্ষ্য গ্রহণের ক্ষমতা অর্পণ করতে পারে। এই নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকেই কি বলে? কমিশন। হোসেন মোল্লার সাক্ষ্য গ্রহণ করা দরকার। হোসেন মোল্লা অসুস্থ, উনি আদালতে আসতে পারতেছে না, তখন ওনার সাক্ষ্য গ্রহণ করার জন্য যারে পাঠালো আদালত সেই হলো কমিশন। দেওয়ানি কার্যবিধি 1908-এর আন্ডারলাইন করেন 75 থেকে 78 ধারায়। কত কত ধারা? 75 থেকে 78 ধারায় এবং 26 আদেশে কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে 75 থেকে 78 ধারার আদেশ কত? 26। এখন যদি কেউ প্রশ্ন করেন, স্যার 75 থেকে 78 ধারায় তো বললোই, আবার আপনাদের কাছে নাই মনে হয় নাকি? 75 থেকে 78 ধারায় তো বললোই, আবার 26 আদেশে কেন আছে? ধারায় যে কথাগুলো বলছে সেটা বিস্তারিত ব্যাখ্যা করছে কোথায়? আদেশে। এখন দেখেন, আদালত যে সকল ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে। দেওয়ানি কার্যবিধির 75 ধারা অনুযায়ী আদালত গোল দিবেন 4টা ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে। যারা প্রিলি পরীক্ষা দিবেন এরকম যদি কেউ থাকেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে কয়টা ক্ষেত্রে কমিশন নিয়োগ করতে পারে। কয়টা? 4টা। দেখেন তো, এই 4টা কি কি? কোনো ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করতে, কোনো ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করতে 26 আদেশের 1 থেকে কত বিধি? 8। দেখছেন, মানে কোনো ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ, এটা 26 আদেশে ব্যাখ্যা করছে 1 থেকে 8 বিধিতে। স্থানীয় বা সরজমিনের তদন্ত অনুষ্ঠানের জন্য, ইংরেজিতে বলে লোকাল ইনভেস্টিগেশন, 26 আদেশের কত? 9 বিধি। পাইছেন? 26 আদেশের 9 বিধি। হিসাব পরীক্ষা ও সমন্বয় করার জন্য 26 আদেশের 11 বিধি। সম্পত্তি বাটোয়ারা করার জন্য 26 আদেশের 14 বিধি। তো তাহলে 75 ধারায় কয়টা ক্ষেত্রে কমিশন নিয়োগ করতে পারে? 4টা। জবানবন্দি গ্রহণের জন্য 26 আদেশের 1 থেকে 8, স্থানীয় বা সরজমিনে তদন্তের জন্য 26 আদেশের 9, হিসাব ও সমন্বয় করার জন্য 26 আদেশের 11,
সম্পত্তি বাটোয়ারার জন্য 26 আদেশের কত? 14। তো এই চারটা বিষয় আমরা একটু আলোচনা করব। সর্বপ্রথম দেখেন, কোনো ব্যক্তির জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণের জন্য, এটা খুব সহজ। সহজ হলো এরকম, আপনি এইভাবে বলবেন যে যদি কোনো সাক্ষী অসুস্থ হয়, যদি কোনো সাক্ষী বিদেশে থাকে, যদি কোনো সাক্ষী সরকারি কর্মকর্তা হয়, যে সে আদালতে হাজির হতে পারতেছে না, তাহলে সেই ক্ষেত্রে তার জবানবন্দি গ্রহণের জন্য কি ইস্যু করতে পারে? কমিশন ইস্যু করতে পারে। এই যে দেখেন, কোনো ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য আন্ডারলাইন করবেন কোন কোন ক্ষেত্রে আদালত কমিশন ইস্যু করতে পারে, সেটা 26 আদেশের এক বিধিতে উল্লেখ করা হয়েছে। যেমন সাক্ষী অসুস্থ হলে, দেখছেন, সাক্ষীকে হাজির করার সময় ও ব্যয় সাপেক্ষ হলে, মানে সাক্ষী যদি হাজির করতে যায় অনেক সময় দরকার, অনেক টাকা পয়সার দরকার ইত্যাদি। এবং যে সকল ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য আদালত কমিশন ইস্যু করবে, সেটা 26 আদেশের 4 বিধিতে বলেছে। এখানে দুইটা কথা, কোন কোন ক্ষেত্রে বললে, কোন কোন ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের জন্য কমিশন ইস্যু করবে, সেটা হলো 26 আদেশের 1, সাক্ষী অসুস্থ হলে, হাজির করার সময় ব্যয় সাপেক্ষ হলে। আর কোন কোন ব্যক্তির ক্ষেত্রে বললে 26 আদেশের 4, যেমন কোনো ব্যক্তি আদালতের এখতিয়ারের বাইরে বাস করলে, গোপালগঞ্জের মামলা, ওই ব্যক্তি বাস করে কক্সবাজার, কোনো ব্যক্তি আদালতের এখতিয়ারভুক্ত এলাকা ত্যাগ করার চেষ্টা করলে ইত্যাদি। তাহলে আপনি এই 26 আদেশের 1, 4 মনে না থাকলে সমস্যা নাই। আপনি বলবেন যে যদি কোনো সাক্ষী অসুস্থ হয়, যদি কোনো সাক্ষী আদালতের এখতিয়ারের বাইরে বসবাস করে, যদি কোনো সাক্ষীর হাজির করার সময়ও ব্যয় সাপেক্ষ, তাহলে ওই সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন ইস্যু করতে পারে। এই তো যেটা ইম্পর্টেন্ট, দেখেন এখান থেকে এটা নিয়ে একটা টিকা আকারেই আসে, বা এটা আপনার জানতে হবে, স্থানীয় বা হ্যাঁ সরেজমিনে তদন্ত অনুষ্ঠানের জন্য। হ্যাঁ বলেন। স্যার, আমি বলতে চাচ্ছিলাম ওই যে বাটোয়ারাটা 26 আদেশের যে 14 বললেন, ওটা 14 হবে না 13 হবে স্যার? ওই জায়গায় আগে যাই, ভারতী। তো একটু আগে বললেন তো যে চারটে কারণে কমিশন ইস্যু হ্যাঁ, গঠন করতে পারে, ওই জন্য। আপনার আপনার বইতে লেখা 13 আর আমি লিখছি 14, এই তো সমস্যা, তাই তো? আপনার সামনে যে শীট আছে, আপনি তো ওইটা নিয়ে বসেন প্রতিদিন, ওই জায়গায় লেখা আছে 13 আর আমার লেখা আছে 14। এটা নিয়ে ঝামেলা হয়েছে, ওইটা ওই জায়গায় আগে যাই, তারপরে সলভ করবানি, আগে এইটুক পড়ি। স্থানীয় বা সরেজমিনে তদন্ত অনুষ্ঠানের জন্য কমিশন, লোকাল ইনভেস্টিগেশন 26 আদেশের বিধি কত? 9। তো ভাই, স্থানীয় তদন্তের জন্য শুধু এখান থেকেই প্রশ্ন আসে যে লোকাল ইনভেস্টিগেশন কি, বা লোকাল ইনভেস্টিগেশনের মুসাবিদা আসতে পারে, বা লোকাল ইনভেস্টিগেশনের সমস্যামূলক প্রশ্ন আসতে পারে, বাট লোকাল ইনভেস্টিগেশন বিষয়টা কি? এই যে দেখেন, দেওয়ানি কার্যবিধির 26 আদেশের 9 বিধির অধীন আদালত সরেজমিনে তদন্তের জন্য কমিশন ইস্যু করতে পারে। তাহলে লোকাল ইনভেস্টিগেশনের বাংলা কি? সরেজমিনে তদন্ত বা স্থানীয় তদন্ত। দেখেন, সরেজমিনে তদন্ত বা স্থানীয় তদন্ত, আবার বলেন, সরেজমিনে তদন্ত বা স্থানীয় তদন্ত 26 আদেশের কত? 9 বিধি। নিম্নলিখিত কারণে না দিদি। আদালত সরেজমিনে তদন্তের জন্য কমিশন ইস্যু করতে পারে। প্রথমটা দেখেন, মামলার বিরোধীয় কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য। বিরোধীয় রয় উকার দেন। বিরোধী। হ্যাঁ। মামলার বিরোধীয় কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য, যদি বলেন স্যার বিরোধীয় বিষয় ব্যাখ্যা এটা কি, কি বিষয় নিয়ে মামলা হয়েছে, এই কারণে কমিশন ইস্যু করছে যে পক্ষগণে বোঝাই দিয়ে আসো যে এই বিষয়টা নিয়ে মামলা হয়েছে, তাহলে বিরোধীয় বিষয় ব্যাখ্যা করার জন্য স্থানীয় তদন্তের জন্য কমিশন নিয়োগ করতে পারে। কোন সম্পত্তির দেখেন বাজার দর, পারে। ওই সম্পত্তির এই মুহূর্তে বাজার দর কত আছে, শতাংশ কত করে আছে। মধ্যবর্তী মুনাফা, মধ্যবর্তী মুনাফা হচ্ছে যে যদি কাউরে বেআইনি ভাবে বেদখল করে, ওই সম্পত্তি থেকে যে লাভ করে ওই দখলকার, সেটা বলে মধ্যবর্তী মুনাফা। আপনারে আপনার প্রতিবেশী বেআইনি ভাবে বেদখল করছে, করার পরে আপনার সম্পত্তির যত ডাব গাছ আছে ডাব বিক্রি করছে, ওই কাঁঠাল গাছ আছে কাঁঠাল বিক্রি করছে, বাঁশ আছে বাঁশ বিক্রি করছে, এই যে যে বিক্রি করছে এটা হলো মধ্যবর্তী মুনাফা। তাহলে মধ্যবর্তী মুনাফা কত এটা নির্ধারণ করার জন্য কি নিয়োগ করতে পারে কমিশন? ক্ষতিপূরণের টাকা, অনেক সময় ক্ষতিপূরণের মামলা করে, তাহলে ক্ষতিপূরণ অ্যাকচুয়ালি কত হতে পারে এটা দেখার জন্য কমিশন নিয়োগ করতে পারে স্থানীয় তদন্তের জন্য।
বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ণয় করার জন্য, যে প্রতি বছরে কত মুনাফা হয় এটা নির্ণয়ের জন্য স্থানীয় তদন্তের জন্য কমিশন নিয়োগ করতে পারে। তাহলে কমিশন নিয়োগ করতে পারে কি 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 কারণে? স্থানীয় তদন্তের জন্য, বিরোধীয় কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য, বাজার দর, মধ্যবর্তী মুনাফা, ক্ষতিপূরণের টাকার বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ণয় করার জন্য। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আদালত কর্তৃক নির্ধারিত গোল দিবেন অনধিক 3 মাসের মধ্যে স্থানীয় তদন্তের প্রতিবেদন জমা দিতে হবে। মানে স্থানীয় তদন্তের জন্য যে কমিশন নিয়োগ করলেন তিনি এই রিপোর্ট জমা দিবে কয়দিনের মধ্যে? অনধিক 3 মাস। প্রিলির জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে যে স্থানীয় তদন্তের প্রতিবেদন দেবে কয় মাসের মধ্যে? 3 মাস। 26 আদেশের 9 বিধির অধীন আদালত, আন্ডারলাইন করেন, স্বপ্রণোদিত হয়ে বা পক্ষগণের আবেদনের ভিত্তিতে কমিশন নিয়োগ করতে পারে। আদালত নিজের ইচ্ছায়ও পারে অথবা পক্ষগণের আবেদনের ভিত্তিতে। এবং 26 আদেশের 9 বিধির অধীন কমিশন নিয়োগের মঞ্জুর বা নামঞ্জুরকৃত কোনো আদেশ হলো আপিলযোগ্য আদেশ, তাই এই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ রিভিশন দায়ের করতে পারে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই 26 আদেশে কোনো আপিলযোগ্য আদেশ নেই। আপনি কমিশন নিয়োগের আবেদন করছেন, আপনাদের মঞ্জুর করছে, সংক্ষুব্ধ কে? অপরপক্ষ। কমিশন নিয়োগের আবেদন করছেন, আপনাদের নাম মঞ্জুর করছে, সংক্ষুব্ধ কে? অপরপক্ষ। প্রতিকার কি? রিভিশন। 26 আদেশে যাই হোক না কেন প্রতিকার কি বলেন? রিভিশন। বুঝতে পারছেন? তাহলে বলেন তো যে সরেজমিনে তদন্তের জন্য কমিশন নিয়োগ কেন করে? সরেজমিনে তদন্ত বিষয়টা কি? লোকাল ইনভেস্টিগেশন বিষয়টা কি? রহিম সাহেব বলেন দি, না দেখে বলেন। স্যার, লোকাল ইনভেস্টিগেশনের বিষয়টা হচ্ছে যে সরেজমিনে তদন্ত করতে পাঠায় কমিশন, সেখানে গিয়ে দেখতে হবে যে যে সম্পত্তি, এই সম্পত্তির আহ, বাজার মূল্য কত, বা লাভ, ক্ষতিপূরণের টাকা, মধ্যবর্তী তারপরে মুনাফা, এই মধ্যবর্তী বিষয়গুলো মুনাফা, এই নির্ধারণ করার বিষয়গুলো জন্য আপনার এই স্থানীয় তদন্তের জন্য পাঠাতে পারে। বুঝতে পারছেন? তো আমরা দেখি পরেরটা, হিসাব পরীক্ষা এবং সমন্বয় করার জন্য। হিসাব পরীক্ষা ও সমন্বয় করার জন্য হিসাব পরীক্ষা মানে হলো, অনেক মামলা আছে, ধরেন অর্থের মামলা বা অনেক দেওয়ানি জমি জমার মামলা, ওইগুলাতে হিসাব করা দরকার। অনেক জমি টমি মানে অনেক অনেক দলিল টলিল পর্চা টর্চা দেখতে হবে, বা অনেক হিসাবের খাতা আছে, হিসাব মিলাইতে হবে। এখন আদালতের তো আসলে ওই জায়গায় গিয়ে সরেজমিনে এগুলো করা তো সময় নাই বা তার পক্ষে সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে তিনি একজনকে নিয়োগ করে পাঠায় যে আপনি যান হিসাব পরীক্ষা ও সমন্বয় করে আসেন। এই যে যারে পাঠালো তারে কি বলে? কমিশন। এই যে দেওয়ানি কার্যবিধির 26 আদেশের 11 বিধির নিয়ম অনুযায়ী কোনো মামলায় হিসাবপত্র পরীক্ষা বা সংশোধন করার প্রয়োজন হলে আদালত যাকে উপযুক্ত মনে করে তাকে কমিশনার হিসেবে নিয়োগ করতে পারে উক্ত হিসাবপত্র পরীক্ষা ও সংশোধনের জন্য। বুঝছেন? তাহলে হিসাবপত্র পরীক্ষা এবং সংশোধনের জন্য কমিশন হিসেবে নিয়োগ করতে পারে। 26 আদেশের কত? 11। 26 আদেশের 11। আচ্ছা, এখন দেখেন সম্পত্তি বাটোয়ারার জন্য 26 আদেশের বিধি কত? 14। এখন আমাদের ভারতে একটা আপত্তি তুলছে, স্যার ওটা কি বিধি 13 না 14? 13ও লিখবেন 14ও লিখবেন, দুইটা একসাথে লিখবেন। সম্পত্তি বাটোয়ারার জন্য দেখেন 26 আদেশের 13 ও 14 বিধি অনুসারে আদালত সম্পত্তি বাটোয়ারার জন্য কমিশন ইস্যু করতে পারে। 13 ও 14 বিধি অনুযায়ী আদালত সম্পত্তি বাটোয়ারার জন্য তখনই কমিশন ইস্যু করবে যখন উক্ত বাটোয়ারাটি 54 ধারার আওতায় পড়ে না। গুরুত্বপূর্ণ কথা ভাই। 54 ধারায় আছে কি? রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে সম্পত্তি বাটোয়ারা করবে জেলা কালেক্টর, মানে ডিসি সাহেব, ডিস্ট্রিক্ট কালেক্টর। যদি কোনো ক্ষেত্রে ডিসি সাহেব বাটোয়ারা না করে তাহলে আদালত কারে দিয়ে বাটোয়ারা করাবে? কমিশন দিয়ে। 26 আদেশের 13 আর 14। কিন্তু যদি কোনো ক্ষেত্রে ডিসি বাটোয়ারা করে সেক্ষেত্রে আলাদা করে আর কাউরে কমিশন নিয়োগ করবে না। তাহলে আমরা জেনে গেলাম 75 ধারায় কমিশন নিয়োগ করে কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। আবির সাহেবরে দেন 4টা ক্ষেত্র না দেখে বলেন তো কি কি আবির সাহেব?
চারটা ক্ষেত্রে হচ্ছে হলো স্যার কোনো ব্যক্তি জবানবন্দি গ্রহণ করার জন্য, হুম প্রথম যেটা জবানবন্দি গ্রহণ করার জন্য, দ্বিতীয়টা হচ্ছে স্যার সরজমিনে তদন্ত করার জন্য, মানে হুম হুম বিরোধী বিষয় তদন্ত করার জন্য, হুম চতুর্থ হচ্ছে হলো স্যার কোনো হিসাব নিরীক্ষা বা পরীক্ষা করার জন্য, তৃতীয়টা নাকি তৃতীয় তৃতীয়টা, হুম আর চতুর্থ হলো স্যার বাটোয়ারা করার জন্য। যদি জেলা কালেক্টর মানে ডিসি যদি স্যার বাটোয়ারা যদি না করে 54 ধারা অনুযায়ী, তাহলে স্যার সেই ক্ষেত্রে 13 এবং 14 বিধি অনুযায়ী কমিশন নিয়োগ করতে পারে আদালত। এই 26 27 এই যে যে কমিশন নিয়োগ করলো, এটা কি আপিল যোগ্য নাকি আপিল অযোগ্য আদেশ? স্যার এটা আপিল অযোগ্য আদেশ, এটার বিরুদ্ধে স্যার সংক্ষুব্ধ পক্ষ রিভিশন দায় করতে পারবে। 26 27 কিন্তু কোনো আপিল অযোগ্য আপিল যোগ্য আদেশ নাই, এটা মঞ্জুর হোক আর বা না মঞ্জুর হোক, প্রতিকার হলো কি রিভিশন। আমরা 17 এই প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা যেটা পড়লাম কমিশনের? তাহলে আমরা 17 খতে চলে আসবো। কখন একটি দেওয়ানি আদালত স্থানীয় পরিদর্শন এবং স্থানীয় তদন্তের আদেশ প্রদান করতে পারে? লোকাল ইনভেস্টিগেশন এবং লোকাল ইন্সপেকশনের মধ্যে পার্থক্য। লোকাল ইনভেস্টিগেশন তো মাত্র পড়লাম, 26 আদেশের কত বিধি? 9 বিধি। 26 আদেশের 9 বিধি, কিন্তু লোকাল ইন্সপেকশন স্থানীয় পরিদর্শন বা সরজমিনে পরিদর্শন এটা আছে 39 আদেশের 7 বিধিতে। কত বলেন? 39 আদেশের 7 বিধিতে আছে, আবার 18 আদেশের 18তেও আছে। তো এই দুটার ভিতরে পার্থক্য আসলে কি, কখন লোকাল ইন্সপেকশন করবে আর কখন লোকাল ইনভেস্টিগেশন করবে, এটা আমাদের জানা দরকার। তো লোকাল ইনভেস্টিগেশন কিন্তু অলরেডি আমরা জানি, তো এটা আর এই জায়গায় আলোচনা করব না। লোকাল ইনভেস্টিগেশন ওই যে 26 আদেশের 9 বিধিতে, বিরোধী বিষয় ব্যাখ্যা করার জন্য, বাজার দর নির্ণয় করার জন্য, মধ্যবর্তী মুনাফা, তারপরে ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য নাকি, এই সকল কারণেই স্থানীয় তদন্তের জন্য ওই কমিশন নিয়োগ করতে পারে। এবার আমরা দেখেন স্থানীয় পরিদর্শন বা লোকাল ইন্সপেকশন। দেওয়ানি কার্যবিধি 1908-এর 39 আদেশের 7 বিধি, বানানটা ঠিক নাই বোধহয়, 7 বিধি এবং 18 আদেশের 18 বিধিতে স্থানীয় পরিদর্শন বা লোকাল ইন্সপেকশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে লোকাল ইন্সপেকশন কয় জায়গায় আছে ভাই? 2 জায়গায়। কি কি? 39 আদেশের 7 আর 18 আদেশের 18। 39 আদেশের 7 বিধির অধীন স্থানীয় পরিদর্শন এবং 18 আদেশের 18 বিধির অধীন স্থানীয় পরিদর্শনের মধ্যে পার্থক্য হলো যে 39 আদেশের 7 বিধির অধীন শুধুমাত্র পক্ষগণের আবেদনের ভিত্তিতে স্থানীয় পরিদর্শনের জন্য আদালত কমিশন নিয়োগ করতে পারে। 39-এর 7-এ যে কমিশন, এটা হলো পক্ষগণের আবেদনের ভিত্তিতে। অন্যদিকে 18 আদেশের 18 বিধির অধীন আদালত স্বপ্রণোদিত হয়ে স্থানীয় পরিদর্শনের জন্য কমিশন নিয়োগ করতে পারে। বুঝছেন? তাহলে 39-এর 7-এ হলো আবেদনের ভিত্তিতে, আর 18 আদেশের 18 হলো স্বপ্রণোদিত। স্বপ্রণোদিত হয়ে। এখানে আর একটা কথা বলে রাখি, এই 39 আদেশের 7 বা 18 আদেশের 18 বলেন, 18 আদেশের 18-তে কোনো কমিশন নিয়োগ না কইরা সরাসরিও আদালত ওই স্থান পরিদর্শন করতে পারে। মানে বিচারক মহোদয়, কমিশন তো বিচারক কাউরে পাঠায়, কাউরে না পাঠায় উনি নিজেও পরিদর্শন করতে পারে। ফৌজদারি কার্যবিধিতে এরকম লোকাল ইন্সপেকশন আছে, কে পারবেন? কোথায় আছে বলেন? ফৌজদারি কার্যবিধিতে লোকাল ইন্সপেকশন আছে, প্রিলিজ যারা পড়ে তাদের পারা উচিত ছিল। আপনারা যারা আছেন কেউ কি বলতে পারবেন ফৌজদারি কার্যবিধিতে লোকাল ইন্সপেকশন মানে আদালত অপরাধ সংগঠনের স্থান পরিদর্শন করতে পারে? আদালত স্বয়ং কোন জায়গা খুন হয়েছে, কোথায় অপরাধ ঘটছে, এটা আদালত গিয়ে পরিদর্শন করতে পারে। কত ধারায়? রকিবুল সাহেব কত ধারায়? হোসেন মোল্লা? যে স্যার পারবে আমি বলবো, বলেন। স্যার 539 সম্ভবত। প্রায় কাছাকাছি গেছেন, আর একটু। 539 বি, 539
বি। ফৌজদারি কার্যবিধি হলো 539B, সেখানে আদালত ওই আপনার স্বয়ং অপরাধ সংগঠনের স্থান পরিদর্শন করতে পারে। তাহলে আমরা এখানে যেটা জানলাম, স্থানীয় পরিদর্শন আছে কোথায় কোথায়? 39 আদেশের 7 আর 18 আদেশের 18, আর স্থানীয় তদন্ত 26 আদেশের 9, 26 আদেশের 9। তো এখন দেখেন 39 আদেশের 7 বিধি এবং 18 আদেশের 18 বিধির অধীন আদালত কর্তৃক স্থানীয় পরিদর্শনের আদেশ দিতে হলে সম্পত্তিটি অবশ্যই মকদ্দমার বিষয়বস্তু হতে হবে। মানে যে সম্পত্তিটা আপনি পরিদর্শন করবেন এটা অবশ্যই কিসের সম্পত্তি? মামলার বিষয়বস্তু হতে হবে নাকি? তারপরে পক্ষগণের মধ্যকার, আন্ডারলাইন করেন, প্রকৃত বিরোধ নির্ণয়ের জন্য এমন স্থানীয় পরিদর্শন আবশ্যক হতে হবে। মানে দুই পক্ষের মধ্যকার বিরোধ নির্ণয়ের জন্য এটা অবশ্যই আবশ্যক। 3 নাম্বার, মকদ্দমার বিষয়বস্তুটি অবশ্যই প্রতিপক্ষের দখলে বা হেফাজতে বা নিয়ন্ত্রণে থাকতে হবে। মকদ্দমার বিষয়বস্তুটি অবশ্যই প্রতিপক্ষের দখলে, হেফাজতে বা নিয়ন্ত্রণে থাকতে হবে। এই কথাটার অর্থ কি? খুবই তাৎপর্যপূর্ণ কথা। যদি বাদী স্থানীয় পরিদর্শনের আবেদন করে, তাহলে ওই সম্পত্তি বাদী দেখাবে ইওর অনার এই সম্পত্তি দখলে আছে কার? বিবাদী। আর যদি বিবাদী স্থানীয় পরিদর্শনের আবেদন করে, তাহলে বিবাদীকে দেখাইতে হবে এই সম্পত্তি আছে কার কাছে? বাদীর দখলে। বুঝছেন? তাহলে মকদ্দমার বিষয়বস্তুটি অবশ্যই প্রতিপক্ষের দখলে, হেফাজতে বা নিয়ন্ত্রণে থাকতে হবে। উদাহরণ দেখেন, মকদ্দমা সংশ্লিষ্ট বাড়ি পরিদর্শন করে দাবিকৃত ক্ষতি নির্ধারণ করতে, বাড়িটি নির্মাণকাল নির্ধারণ করতে ইত্যাদি ক্ষেত্রে আদালত স্থানীয় পরিদর্শনের আদেশ দিতে পারে। ওই যে বাড়ি পরিদর্শন করে ক্ষতি বা বাড়ি কবে নির্মাণ করছে এই বিষয়গুলো দেখার জন্য কমিশন নিয়োগ করে স্থানীয় পরিদর্শনের আদেশ দিতে পারে। তাহলে স্থানীয় পরিদর্শনের জন্য কমিশন নিয়োগের আবেদন মঞ্জুর বা নামঞ্জুর আপিল অযোগ্য আদেশ, তাই সংক্ষুব্ধ পক্ষ রিভিশন করতে পারেন। তাহলে আমি মনে রাখবো, লোকাল ইনভেস্টিগেশন হোক বা লোকাল ইন্সপেকশন হোক, এখানে কিন্তু কোনো আপিলযোগ্য আদেশ নেই। তাহলে এটা সর্বদাই কি হবে? রিভিশন। আর স্থানীয় তদন্ত পূর্বেই আলোচনা করা হয়েছে, এভাবে বলা যাবে না। এটা তো আমি আপনার লিখছি বলে আপনাদের বললাম আর কি। এখন আমরা এই দুইটার পার্থক্য দেখি, আসেন। স্থানীয় তদন্ত বা স্থানীয় পরিদর্শনের মধ্যে পার্থক্য। 18 বছরের চোখ তো আবার এই দিক দেবে না, লেলিনের মতো চলে যাবে না, বৈদিক চোখ যাবে না। দেখেন তাদের চোখ আবার অন্যদিকে। আচ্ছা দেখেন, স্থানীয় তদন্ত ও স্থানীয় পরিদর্শনের মধ্যে পার্থক্য। আমি আপনাদের সবসময় বলি যে পার্থক্য আসলে মুখস্থ করার বিষয় না, পার্থক্য আপনি এমনিতেই পারবেন। কিভাবে? আপনি এভাবে বলবেন, সংজ্ঞাগত, ধারাগত, উদাহরণগত, ইংরেজি প্রতিশব্দগত, এরকম 5টা 4টা 5টা 6টা পার্থক্য এমনি যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের হয়ে যায়। তো প্রথমে আমরা দেখি স্থানীয় তদন্তের সংজ্ঞা। দেখেন, মামলার বিরোধী বিষয় ব্যাখ্যা, কোন সম্পত্তির বাজার দর নির্ধারণ, মধ্যবর্তী মুনাফা নির্ণয় ইত্যাদি ক্ষেত্রে আদালত 26 আদেশের 9 বিধির অধীন যে কমিশন নিয়োগ করে তাকে স্থানীয় তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশন বলে। অন্যদিকে 26 আদেশের 9 বিধির অধীনে উল্লেখিত ক্ষেত্রসমূহ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে মকদ্দমার বিষয়বস্তু পরিদর্শনের জন্য আদালত যে কমিশন নিয়োগ দেয় উক্ত প্রক্রিয়াকে স্থানীয় পরিদর্শন বা লোকাল ইন্সপেকশন বলে। আমরা বলতে পারি যে 26 আদেশের 9 ছাড়া অন্য কোনো ক্ষেত্রে যদি কাউকে কমিশন নিয়োগ দেওয়া হয় সেটাকে বলে স্থানীয় পরিদর্শন বা লোকাল ইন্সপেকশন। আদেশ বা ধারা, দেওয়ানি কার্যবিধির 75 খ ধারা এবং 26 আদেশের 9 বিধিতে স্থানীয় তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। অন্যদিকে 39 আদেশের 7 বিধি এবং 18 আদেশের 18 বিধিতে স্থানীয় পরিদর্শন বা লোকাল ইন্সপেকশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। নাকি ভাই? তাহলে আমরা সংজ্ঞা পেলাম, আমরা কি পেলাম? আদেশ বা ধারা পেলাম। আমরা চলে আসি আদেশের প্রকৃতি।
26 আদেশের 9 বিধির অধীন আদালত স্বপ্রণোদিত হয়ে বা পক্ষগণের আবেদনের ভিত্তিতে স্থানীয় তদন্তের জন্য কমিশন নিয়োগ করতে পারে। কিসের জন্য? স্বপ্রণোদিত হয়ে অথবা কি পক্ষগণের আবেদনের ভিত্তিতে। পক্ষান্তরে 39 আদেশের 7 বিধিতে শুধুমাত্র পক্ষগণের আবেদনের ভিত্তিতে এবং 18 আদেশের 18 বিধিতে শুধুমাত্র আদালত স্বপ্রণোদিত হয়ে স্থানীয় পরিদর্শনের জন্য কমিশন নিয়োগ করতে পারে। মানে 26 আদেশের 9 যে কমিশন, এটা ওই জায়গায় আদালত নিজের স্থায়ী পারে বা পক্ষগণের আবেদনের ভিত্তিতে পারে, বাট স্থানীয় পরিদর্শনের যে কমিশন, এটা আবেদনের ভিত্তিতে পারে 39 আদেশের 7-এ আর স্বপ্রণোদিত হয়ে পারে 18 আদেশের 18-তে। ঠিক আছে, এরপরে দেখেন প্রতিবেদন জমার সময়সীমা। স্থানীয় তদন্তের ক্ষেত্রে প্রতিবেদন দাখিল করতে হবে অনধিক 3 মাসের মধ্যে। কতদিন? 3 মাস। পক্ষান্তরে স্থানীয় পরিদর্শনের ক্ষেত্রে প্রতিবেদন দাখিল করার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে ইহা আদালতের নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে হবে। দেখছেন, তাহলে এটা একটা পার্থক্যের বিষয় যে ওই জায়গা হলো 3 মাস, এর জায়গা কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। সম্পত্তির দখল। স্থানীয় তদন্তের ক্ষেত্রে বিরোধী সম্পত্তিটি অন্য পক্ষের দখলে থাকা বাধ্যতামূলক নয়। মানে 26 আদেশের 9 এর ক্ষেত্রে যে আবেদন করছে তার দখলেও থাকতে পারে, অন্যর দখলেও থাকতে পারে। পক্ষান্তরে স্থানীয় পরিদর্শনের ক্ষেত্রে বিরোধী সম্পত্তিটি প্রতিপক্ষের দখলে থাকা বাধ্যতামূলক। এই 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 পার্থক্যটা বলেন তো, কি বলছে এখানে? মাইক্রোফোন কার কাছে? বলেন তো, আপনি বলেন। স্যার এখানে বলছে স্যার লোকাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে স্যার এখানে কার কাছে স্যার জমি দখলে আছে স্যার এটা মানে মুখ্য বিষয় না। আর স্যার লোকাল ইন্সপেকশনের ক্ষেত্রে স্যার হচ্ছে হলো আপনার জমিতে বিরোধী দলের মানে বিরোধী পক্ষের দখলে থাকতে হবে স্যার। দখলে থাকতে আমি যদি বাদী আবেদন করি তাহলে দখলে থাকবে কার? বিবাদের দখলে থাকতে হবে, এটাই স্যার। আর স্যার আপিল যোগ্য না স্যার, রিভিশন দিতে হবে স্যার। এই আরেকটা লিখে দিলে হয়ে গেল স্যার পার্থক্য। জি, পুরো একটা লিখে আচ্ছা। ইংরেজি প্রতিশব্দ দেখেন। দিন। স্থানীয় তদন্তকে ইংরেজিতে বলা হয় লোকাল ইনভেস্টিগেশন, পক্ষান্তরে স্থানীয় পরিদর্শনকে ইংরেজিতে বলা হয় লোকাল ইন্সপেকশন। আমার কাছে পার্থক্য নিয়ে কোনো প্রশ্ন আছে? ভারতী, ভারতী শুনতে পাচ্ছেন? জি স্যার। কোনো প্রশ্ন আছে আপনার? না স্যার, না, প্রশ্ন থাকলে করবো স্যার। ঠিক আছে। আমরা 17-এর গতে চলে আসি। দেখেন, তার আগে একেবারে প্রশ্নে চলে আসেন। প্রশ্ন, এই যে আমরা 17 নম্বর প্রশ্নটা পড়ছিলাম না, ওই জায়গায় আসেন। ওই জায়গায় যে আপনার 71 নম্বর পেজের শুরুতে গ নাম্বার প্রশ্ন আছে। একাত্তর নম্বর পেজের শুরুতে গ নাম্বার পাইছেন? এই যে দেখেন, আপনার প্রতিপক্ষের বিজ্ঞ কৌশলী নালিশি জমির বাজার মূল্য নির্ধারণ, বর্তমান অবস্থা ব্যাখ্যা ও বর্তমান দখলকার নির্ধারণের জন্য দেওয়ানি কার্যবিধি 1908-এর 26 আদেশের 9 বিধি অনুযায়ী স্থানীয় তদন্তের প্রার্থনায় যুগ্ম জেলা জজ আদালত পঞ্চগড়ে আবেদন দাখিল করেছেন। মানে আপনার প্রতিপক্ষের কৌশলী আইনজীবী এই দরখাস্তের বিরোধিতায় আপনার 5টি যুক্তি আইনের বিধান সহ লিপিবদ্ধ করুন। এখন সে যে স্থানীয় তদন্তের যে আবেদনটা করছে, এর বিরোধিতায় আমার যুক্তি লিখতে বলছে কয়টা? 5টা। এই হলো উত্তর। এবার উত্তরে আসেন। তো প্রথম আমরা কিসে যাব বলেন? ঘটনা বর্ণনা।
এই জায়গায় ঘটনা বর্ণনা আপনার প্রতিপক্ষের বিজ্ঞ কৌশলী, এই জায়গায় আপনার জায়গায় আমার লেখেন। ঘটনা বর্ণনা আমি যখন লিখবো আপনার জায়গায় কি লিখবো? আমার। আমার প্রতিপক্ষের বিজ্ঞ কৌশলী নালিশি জমির বাজার মূল্য নির্ধারণ, বর্তমান অবস্থা ব্যাখ্যা ও বর্তমান দখলকার নির্ধারণের জন্য দেওয়ানি কার্যবিধি 26 আদেশের 9 বিধি অনুযায়ী স্থানীয় তদন্তের জন্য যুগ্ম জেলা আদালত পঞ্চগড়ে আবেদন দাখিল করেছেন। বিচার্য বিষয়, উক্ত দরখাস্তের বিরোধিতায় 5টি যুক্তি লিপিবদ্ধ করতে হবে। এখন প্রথমে আইনানুগ পর্যালোচনার শুরুতেই আলোচনা করছে 26 আদেশের 9 বিধিতে কেন স্থানীয় তদন্তের জন্য কমিশন ইস্যু করা হয়। কেন? এই যে দেখেন, মামলার বিরোধী বিষয় ব্যাখ্যা করার জন্য, কোন সম্পত্তির বাজার দর, মধ্যবর্তী মুনাফা, ক্ষতিপূরণ, বাৎসরিক মুনাফা নির্ধারণের জন্য, এবং এই রিপোর্ট দিতে হবে কয়দিনের মধ্যে? 3 মাস। তাহলে ওই যে স্থানীয় তদন্তের যা হুবহু তাই লিখলো। এখন হলো 5টা যুক্তি। স্থানীয় তদন্তের জন্য কমিশন ইস্যুর বিরুদ্ধে 5টি যুক্তি কি কি দেখেন। প্রথমটা হলো বিরোধীয় ভূমিতে কে দখলে আছে সেটা নির্ধারণ করতে। বিরোধীয় ভূমিতে কে দখলে আছে সেটা নির্ধারণ করতে কমিশন নিয়োগ করা যায় না, কারণ সাক্ষ্য প্রমাণ দিয়ে দখল প্রমাণ করা বাদীর দায়িত্ব। আদালত এমন দায়িত্ব কমিশনকে অর্পণ করতে পারে না। মানে বুঝেন নাই? কে দখলে আছে কি নাই এটা প্রমাণ করবে কে? বাদী, সাক্ষী হাজির করিয়া। কমিশন যায় দেখে আসলো যে কে দখলে আছে, সে আইসে বললে হবে না। বুঝছেন? 2 নাম্বার, আদালতে গ্রহণ করা যেতে পারে এমন কোন সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে, আদালতে গ্রহণ করা যেতে পারে এমন কোন সাক্ষ্য সংগ্রহ করার উদ্দেশ্যে সরেজমিনে তদন্তের আদেশ দেওয়া যাবে যায় না। মানে যে সাক্ষ্যটা আদালত ইচ্ছা করলে আদালতেই পারতেছে, সেটা গ্রহণ করার জন্য তো কমিশন নিয়োগের আদেশ দিতে প্রয়োজন নেই। এটা বললাম। তাহলে 2টা যুক্তি। প্রথমটা বললাম যে কে দখলে আছে এটা নির্ধারণ করবে, এটা প্রমাণ করবে বাদী। দ্বিতীয় যুক্তি বললাম যে আদালতে যে সাক্ষ্য গ্রহণ করা যাবে সেটা গ্রহণের জন্য কমিশন নিয়োগ করা যাবে না। 3 নাম্বার, আদালত যে বিষয়ে সিদ্ধান্ত নেবে সেটা নির্ধারণ করা। আদালত যে বিষয়ে সিদ্ধান্ত নেবে সেটা নির্ধারণ করা কমিশনের মাধ্যমে সর্বদা সম্ভব নয়। আদালত কি সিদ্ধান্ত নিবে না না নিবে এটা আদালতের বিবেচনা, সাক্ষ্য প্রমাণাদি বিবেচনা করে, সবকিছু বিবেচনা করে উনি সিদ্ধান্ত নিবে। শুধু কমিশনের উপর ভিত্তি করে উনি বলতে পারে না যে অমুক দখলকার বা অমুক এই সম্পত্তির মালিক। নালিশি জমির প্রকৃতির কারণে, নালিশি জমির প্রকৃতির কারণে সরেজমিনে তদন্তের জন্য কমিশন ইস্যু করা অপরিহার্য নয়। পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নিরূপণের উদ্দেশ্যে, পক্ষগণের মধ্যকার প্রকৃত বিরোধ নিরূপণের উদ্দেশ্যে কমিশন ইস্যু করা ন্যায় বিচারের অন্যতম প্রতিবন্ধক। মানে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি, উনি যা যা বলছে আমি বলবো যে ন্যায় বিচারের জন্য দরকার নাই, এই প্রকৃতির জন্য দরকার নাই। আর আদালত নিজেই আদালত এটা নিষ্পত্তি করতে পারে, কমিশন নিয়োগের কোনো দরকার নাই। কে দখলে আছে এটা নির্ধারণ করবে আদালত, আর বাদী এটা প্রমাণ করবে, সেই জায়গায় কমিশন নিয়োগের কোনো দরকার নাই। এরকম 5টা যুক্তি আপনার দিয়ে দিতে হবে। বুঝছেন? আচ্ছা, আমরা একটু 2 মিনিটের বিরতি, তারপরে আমরা এই জায়গার মুসাবিদা গুলো দেখে ফেলবো। কমিশনের 26 সাজেশন 9 বিধির অনেকগুলো মুসাবিদা আছে, এটা একটু দেখবো। একটু 2 মিনিটের ব্রেক। 26 আদেশের 9 বিধি অনুসারে সার্ভে জানা একজন অ্যাডভোকেট কমিশনার কর্তৃক লোকাল ইনভেস্টিগেশন করে প্রতিবেদন দাখিলের জন্য দরখাস্ত। এখন আপনাদের পরীক্ষার সময় সরাসরি এই ধরনের প্রশ্ন আসতে পারে যে লোকাল ইনভেস্টিগেশনের জন্য দরখাস্ত মোসাবেদা করুন, অথবা একটা ফ্যাক্ট দিয়ে দিতে পারে যে 2 পক্ষের মধ্যে একটা জমি নিয়ে ঝামেলা, মামলা চলতেছে। এখন বাদী পক্ষ দাবি করতেছে যে তার মধ্যবর্তী মুনাফার পরিমাণ এত টাকা। এখন বাদী পক্ষ এই মধ্যবর্তী মুনাফার পরিমাণ নির্ধারণ করার জন্য বাদী পক্ষ এই মামলায় কি প্রতিকার প্রার্থনা করতে পারে বা কিসের আবেদন করতে পারে? লোকাল ইনভেস্টিগেশনের জন্য আবেদন করতে পারে। কততে? 26 আদেশের 9 বিধিতে। তো দরখাস্তই একই টাইপের। দেখেন, মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ, আসসালামু প্রথম আলাইকুম, আদালত স্যার কি ঢাকা। কথা বলছে? হ্যাঁ, কথা বলতেছি তো, শোনেন না আপনি? এই অন্যরা শুনতেছেন কথা? জি স্যার, শোনা যায়। ওকে, তাহলে উনি আবার বলে কে কথা বলতেছে? তাহলে তো কাহিনী কি? মানে প্রথম থেকে শুনেন নাই কথা? আচ্ছা দেখেন, মোকাম
বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত ঢাকা। অর্থাৎ আপনি যে কোনো আদালতের নাম লিখতে পারেন, বাট জেলা জজ লিখেন না, আবার জেলা জজ লিখেন না। দেওয়ানি মকদ্দমার নাম এত 2012, এটা আগের মতোই নাকি ভাই? ক বাদী পক্ষ, খ বিবাদী পক্ষ। এখন যিনি বাদী পক্ষ, যিনি দরখাস্ত করছে, ইচ্ছা করলে তারে দরখাস্তকারী লিখতে পারেন। বিষয় দেওয়ানি কার্যবিধি 26/7/9 বিধি অনুসারে সার্ভে জানা একজন বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার কর্তৃক লোকাল ইনভেস্টিগেশন করে প্রতিবেদন দাখিলের জন্য অনুমতি প্রার্থনা। কথা বলা যাবে না। দেখেন, বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে, দেখেন বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে, বাদী পক্ষ বিজ্ঞ আদালতে উপরোক্ত স্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা দায়ের করে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করলে বিবাদী পক্ষ উপরোক্ত মকদ্দমার জবাব ও লিখিত আপত্তি দাখিল করে এবং অদ্য উপরোক্ত মকদ্দমার অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানির জন্য দিন ধার্য আছে বটে। বাদী পক্ষ বিবাদী পক্ষের নিকট থেকে 1 কাঠা সম্পত্তি বিক্রয় করে দখল বুঝিয়ে দেওয়ার 1 বছর পর বাদী পক্ষের সম্পত্তির ভিতরে বিবাদী পক্ষ আরো সম্পত্তি পাওনা আছে মর্মে দাবি করায় বাদী পক্ষ উপরোক্ত মকদ্দমা দায়ের করেছে। মানে বাদী পক্ষ তো জমি বিক্রি করছে 1 কাঠা, এখন বিবাদী পক্ষ হঠাৎ বলতেছে যে 1 কাঠা তো বিক্রি করছো, তোমার জমির ভিতরে আমি আরো জমি পাবো। বাদী পক্ষ বিবাদী পক্ষের নিকট বিক্রিত 1 কাঠা ভূমির সীমানার পূর্বে বাদীর যে 3 তলা পুরাতন ইমারত আছে, সেই পুরাতন ইমারতের পূর্বে রাস্তা সংলগ্ন ভূমিতে বাদী পক্ষ নতুন ইমারত নির্মাণ করেছে। অথচ বিবাদী পক্ষ বোঝাতে চায় যে বাদী পক্ষ বিবাদী পক্ষের সম্পত্তি গ্রাস করতে চায় এবং বিবাদী পক্ষের খরিদা সম্পত্তির পূর্বে বাদী পক্ষের পুরাতন 3 তলা ইমারতের কোনো দেওয়াল নাই। মানে বলতেছে যে বাদী তো বিক্রি করছে, করার পর তার জায়গা তো বিবাদীরে বুঝাই দিছে, আর বাদী তার জায়গায় বিল্ডিং দিচ্ছে। এখন বিল্ডিং দেওয়া দেখে বিবাদীর ভালো লাগতেছে না, সে বলতেছে যে ওই তুমি যে জায়গা বিল্ডিং দিচ্ছ ওই জায়গায় আমি জায়গা পাবো। তাই বিবাদী পক্ষের জবাব আপত্তির ভাষ্য মতে একজন বিজ্ঞ সার্ভে জ্ঞান সম্পন্ন আইনজীবীর মাধ্যমে মকদ্দমার নালিশি সম্পত্তি মাপজোপ করে মকদ্দমার তফসিল বর্ণিত সম্পত্তি সম্পর্কে সরেজমিনে ধারণা পাওয়ার জন্য সরেজমিনে তদন্ত পাওয়া একান্ত আবশ্যক। আমি বলতেছি যে ওনার একজন ওই সার্ভে জ্ঞান সম্পন্ন অ্যাডভোকেটে পাঠাই দেন, উনি দরকার হলে মাপজোপ করে আসুক যে আসলেই ওই জায়গায় বিল্ডিং আছে কিনা বা আসলেই অমুক অমুকের সম্পত্তি পাবে কিনা। এই দাবিটা কে জানাচ্ছে? বাদী পক্ষ। অতএব মহোদয় সম্পর্কে বিনীত নিবেদন এই যে একজন সার্ভে জ্ঞান সম্পন্ন অ্যাডভোকেট কমিশনার নিযুক্ত করে মকদ্দমার নালিশি সম্পত্তি সঠিকভাবে ইনভেস্টিগেশন করে তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য যথাযথ আদেশ দানের সুবিচার করিতে মহোদয়ের কি হয়? আজ্ঞা হয়। এত এইভাবে না লিখলেও হবে, আপনি আপনার ভাষায় লিখলেই হবে, বুঝছেন? এবং আদালতের উক্ত আদেশের জন্য বাদী পক্ষ কি থাকবে? চিরকৃতজ্ঞ থাকবে। তারপরে হলফনামা নিয়ে নেবেন, যেহেতু এটা স্থাবর সম্পত্তি রিলেটেড মামলা অবশ্যই তফসিল দিতে হবে, তফসিলের পরে চৌহদ্দি দিবেন, তারপরে কি হলফনামা, যে কে দরখাস্ত করছে সে, বুঝছেন? আর যিনি এই যে বিবাদী আইসা যদি এই দরখাস্তের প্রেক্ষিতে কি দেবে? লিখিত আপত্তি। আপত্তি তো ওই যে একই, আপত্তির ক্ষেত্রে দরখাস্তকারী হবে বিবাদী, আর বিষয় লিখবে যে দেওয়ানি কার্যবিধি অনুসারে বাদী যে স্থানীয় তদন্তের আবেদন করছে সেটার বিরুদ্ধে লিখিত আপত্তি। বিবাদী আইসা বাদী যা যা দাবি করছে সবকিছু কি করবে? অস্বীকার করবে, এবং এই জায়গায় এই আপনার কমিশন নিয়োগের কোনো দরকার নাই। তাই কমিশন নিয়োগের আবেদন নামঞ্জুর করতে মর্জি হয়। এই তো 26 আদেশের যে 19 বিধি, এটা আপনারা রিডিং পড়ে আসবেন এবং এটা লিখবেন। 26, 19, 39-এর 7 এই দুইটা আপনাদের হোমওয়ার্ক, এটা ভালোভাবে দেখবেন। আমি ওই দিন বোঝাবো আবার, বাট 26 আদেশের 13, 39-এর 7 এই মুসাবিদাগুলো ভালোভাবে দেখবেন। আর আজকে আপনাদের এই পর্যন্তই। আগামী পড়া আমাদের মঙ্গলবার 3টা 30 মিনিটে। লিখিত ব্যাচের যারা যারা আছেন, যদি কারো নিকট বকেয়া থেকে থাকে অনলাইন অফলাইনে চেষ্টা করবেন, আর যারা ভর্তি হবেন, আপনাদের নেক্সট পড়া মঙ্গলবার 3টা 30-এ। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তাহলে আপনাদের হোমওয়ার্ক দুইটা, 26 আদেশের এই যে 13তে একটা দরখাস্ত আছে, আর একটা কি বলেন 39 আদেশের সাথে। হ্যাঁ রহিম কি বলছেন? হ্যাঁ লিখে আনবেন, এই পাশে দিলেও হয় ওই জায়গায় দিলেও হয়, দুই জায়গায় দিলেও হয়। আপনি একেবারে বাম পাশেও দিতে পারেন, ওই সোজাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো অনলাইনে যারা আছেন কিছু বলার আছে? যদি বলার থাকে বলেন, না হলে আজকে এখানে শেষ করি।
তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।